ব্রেস্টের চাকা, চুলকানি, নিপল থেকে আপনার একটা নিঃসরণ হওয়া, এই লক্ষণগুলো সম্ভবত ব্রেস্ট ক্যান্সারের দিকে না হলেও ব্রেস্টের সমস্যার কথা বলতে নির্দেশ করে। এই ক্ষেত্রে আপনারা কি পরামর্শ দেন? মানে এটা কি দেরিতে ডাক্তারের কাছে গেলে তার জটিলতাটা কেমন বাড়ে? প্রথম কথা হচ্ছে বেশিরভাগ ব্রেস্টের চাকায় কিন্তু ক্যান্সার না, কিন্তু এটাকে প্রপারলি ফলো আপ করে ইভালুয়েট করে আমাদের দেখতে হবে এটা আসলে ক্যান্সার হয়েছে কিনা। কারণ শুরুতে যদি রোগটা ধরা যায় তাহলে আমি বলেছি একটু আগে শতভাগ নিরাময়যোগ্য একটা অসুখ এটা। এবং হাতের চাকা হওয়ার আগেই যদি আমরা ব্রেস্ট স্ক্রিনিংয়ের মাধ্যমে, যেটা ম্যামোগ্রাফিক স্ক্রিনিং বলা হয়, ব্রেস্টের এক্সরে, সেটা কিন্তু হাতে পাওয়ার আগে কিন্তু ম্যামোগ্রামে সেটা দেখা যাবে, খুব ছোট্ট একটা সাটল একটা সাইন। সেটাকে থেকে কিন্তু আমরা যদি সাধারণ কোনো চিকিৎসার মাধ্যমে এই রোগটাকে পুরোপুরি নির্মূল করতে পারি, এটাই কিন্তু বেস্ট অপশন। তারপরও যদি কোনো কারণে স্ক্রিনিং করলো না, বছর বছর যাদের বয়স 35 হয়েছে তারা নিয়মিতভাবে ম্যামোগ্রাম না করার কারণে হয়তো একটা চাকা নিয়ে আসলো, সেই চাকাটা কি হয়, পেইনলেস থাকবে, ব্যথামুক্ত। যেখানে ব্রেস্টের চাকা কিন্তু হরমোনের চেঞ্জের কারণে ব্রেস্টের চাকা আসবে যাবে, মাসিকের সাথে কিছু সম্পর্ক থাকতে পারে, এগুলো কিন্তু ক্যান্সারের লক্ষণ না। তবে ফারাকটা যেটা হচ্ছে যে এই ব্রেস্টের চাকা যেটা অনুভূতি হচ্ছে সেটার সাথে যদি এটা ব্যথাটাও যুক্ত থাকে তাহলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা অনেক কম। ব্যথা থাকলে সম্ভাবনা কম, মানে আশঙ্কাটা উল্টা। হ্যাঁ, আর ব্রেস্টের যে চাকাটা ব্যথামুক্ত সেটার সম্ভাবনা বেশি। এবং এইটার কারণে দুঃখজনকভাবে বাংলাদেশে যেটা করা হচ্ছে, যেহেতু চাকাটা কোনো প্রবলেম দিচ্ছে না, ব্যথা হচ্ছে না, তারা এটা রেখে দিচ্ছে। তার মানে ক্যান্সারটা দেরিতে, লোক লজ্জার ভয়ে ডাক্তারের কাছে যাচ্ছে না। অনেকগুলো ফ্যাক্টর, একটা হচ্ছে সচেতনতার অভাবে, এটা হচ্ছে, বা যেরকম একটু আগে বললাম যে যেহেতু এটা আমার প্রবলেম হচ্ছে না রেখে দিল। আবার সামাজিক যে ট্যাবু, যেটা যে আমি এটা কি করে আমার প্যারেন্টসকে বলি বা হাজব্যান্ডকে বলি, এটা রেখে দেয়, লুকায় রাখে। এটার কারণে একটা দেরিতে প্রেজেন্ট করছে আমাদের কাছে। সো বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। আর এছাড়া 3 নম্বর ফ্যাক্টর যেটা, ঠিক আছে গেল তো গেল, এমন জায়গায় যাচ্ছে যেমন হোমিওপ্যাথির কাছে যাচ্ছে। ইংল্যান্ডে হোমিওপ্যাথি ব্যান হয়ে গেছে 10 বছর, কিন্তু ব্রেস্ট ক্যান্সার কত পেশেন্ট যে আমার কাছে আসে হোমিওপ্যাথি খেয়ে ছোট টিউমারটাকে এত বড় ফুল কপির মতো সাইজ করে আসছে আমাদের কাছে শেষ সময়। এরকম এমন একটা পর্যায়ে আসছে যখন আমাদের কিছু করার থাকে না। এছাড়া আয়ুর্বেদিক গাছগাছড়ার চিকিৎসা, যেটা পার্বত্য চট্টগ্রামে এটা করছে। সুতরাং অথবা যারা স্পেশালিস্ট না, ব্রেস্ট সার্জন না, অথবা জেনারেল সার্জন, ব্রেস্টের ইন্টারেস্ট আছে, তাদের কাছে না যেয়ে যাচ্ছে গাইনোকোলজিস্ট, অর্থোপেডিক্স, কার্ডিওলজিস্ট বা অন্য ডাক্তারদের কাছে। তাতে যেটা হচ্ছে যে রোগটার নির্ণয় হতে অনেক সময় একটু দেরি হচ্ছে বা আদৌ হচ্ছে না। এটা একটা প্রবলেম। এখন কারো স্তনে যদি চাকা অনুভব হয়, কারো স্তনে যদি ব্যথা অনুভব হয়, নিপেল দিয়ে যদি পানি জাতীয় কিছু পড়ে, তাহলে আসলে স্পেসিফিক কোন ধরনের ডাক্তারের কাছে তারা যাবে? যদি সম্ভব হয় অবশ্যই একজন ব্রেস্ট সার্জনের কাছে যাওয়া উচিত। ব্রেস্ট সার্জন, যদি আশেপাশে কোনো ব্রেস্ট সার্জন না থাকে, যে কোনো জেনারেল সার্জন যাদের ব্রেস্টের উপর কিছুটা ইন্টারেস্ট রয়েছে তাদের কাছে শরণাপন্ন হওয়া উচিত। আমি মনে করি এটাই হচ্ছে বেস্ট অপশন। আর নিপল দিয়ে পানি পড়াটা খুব একটা স্মল পসিবিলিটি, এটা ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। যদি অনেক বয়স্ক মহিলা যাদের নিপল দিয়ে রক্ত জাতীয় তরল বেরোচ্ছে, অথবা নিজেই বেরোচ্ছে, অনেকগুলো পয়েন্ট থেকে না, একটা পয়েন্ট থেকে নিজে বেরোচ্ছে, এবং তারা যদি পোস্টমেনোপজাল উইমেন হয়, তাহলে আমাদের খুব কেয়ারফুল ইভালুয়েট করতে হবে যে এটা ব্রেস্ট ক্যান্সারের একটা প্রাথমিক পর্যায়ে বা কোনো একটা লক্ষণ কিনা। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা ক্যান্সারের সাথে কানেক্টেড না। যে নিপলের মধ্যে যে 15-20টা ডাক্ট বা টিউব ওপেন করছে, সেটার ভিতরে লাইনিংগুলোতে যদি ইনফ্লামেশন হয়, সেখানে কিন্তু পানি জমে পানি বেরোতে পারে, এবং সেটাকে আমরা ডাক্ট এক্টাসিয়া বলি। এছাড়া একটা ডাক্টের ভিতরে কোনো টিউমার, যেটা অলমোস্ট অলওয়েজ হার্মলেস, যে লাইক ইন্ট্রাডাক্ট প্যাপিলোমা, সেটার কারণে কিন্তু নিপল ডিসচার্জ হতে পারে। আর নিপল চুলকানি বা ব্রেস্টের চুলকানির কথা যেটা বলেছে, সেটা মূলত এক্সিমাটাস কন্ডিশনের সাথে কানেক্টেড। এছাড়া ভেরি রেয়ারলি ব্রেস্ট ক্যান্সারের যে স্কিন প্রেজেন্টেশন, যেমন প্যাজেস ডিজিজ, এটাও একটা কানেকশন থাকতেও পারে। তবে জেনারেলি স্পিকিং নিপল এক্সিমাটাস চেঞ্জের জন্যই কিন্তু ব্রেস্টে বা নিপলে অনেকে এই চুলকানির প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। কালার চেঞ্জ হয়ে যায়। কালার চেঞ্জ হওয়াটার মূল কারণটা হচ্ছে ইনফেকশন, যেখানে একটু লালচে ভাব দেখা গেলো, একটু চাকা ব্যথা হচ্ছে, চুলকানির ম্যাস্টাইটিস, হ্যাঁ এটা হতে পারে। কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে, একটা রেয়ার ফর্মের ব্রেস্ট ক্যান্সার রয়েছে, যেটা আমি বাংলাদেশে ভালোই দেখতে পাচ্ছি, যে চামড়াটা মোটা কমলা লেবুর মতো হয়ে যাচ্ছে বা জাম্বুরার স্কিনের মতো হয়ে যাচ্ছে, ব্রেস্টটা ভারী হয়ে যাচ্ছে, ব্রেস্টটা একটু লালচে ভাব বা ধরলে ব্যথা লাগবে, দেখে মনে হবে ইনফেকশন, কিন্তু এটা একটা অ্যাগ্রেসিভ টাইপের ব্রেস্ট ক্যান্সার, যেটাকে আমরা বলি ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার। সুতরাং এই ধরনের সাইন সিমটম যদি কারো থাকে, অবশ্যই
ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। এখন ধরেন যে কারো ব্রেস্টে চাকা নাই, চুলকানি নাই, কিংবা ব্যথা নাই, তারপরে কি তার ব্রেস্ট ক্যান্সার হতে পারে? অবশ্যই হতে পারে, যেটা কিনা ব্রেস্ট স্ক্রিনিং এর মূল প্রতিপাদ্য বিষয়, যে আপনার কোনো সিমটম হওয়া লাগবে না। এক এক দেশের এজ কবে থেকে স্ক্রিনিং শুরু করবে এটা ডিপেন্ড করছে। আমার বাংলাদেশে আমরা যেটা আমার প্রায় 2200 ব্রেস্ট ক্যান্সারের মধ্যে যে এজ ভ্যারিয়েশন ডাটা দেখেছি, সেখানে আমি দেখতে পেলাম এই 2240টা ব্রেস্ট ক্যান্সার পেশেন্টের একটা বড় অংশ 35 থেকে 50-এর মধ্যে হচ্ছে, তারপরে নাম্বারটা কমে যাচ্ছে। আমি বিলাতের সাথে বা ইউরোপের সাথে তুলনা করে দেখেছি যে সেখানে 45-50 থেকে ক্যান্সারটা আস্তে আস্তে বাড়তির দিকে, আচ্ছা, আর বয়স যত বাড়তে থাকবে ক্যান্সার বাড়ছে। তাহলে আমাদের দেশের সাথে বাইরের দেশে কিন্তু মিল হলো না। সুতরাং স্ক্রিনিং কাদের করা উচিত? যেই এজ গ্রুপটার ঝুঁকি বেশি এবং যাদের সিম্পল কোনো পরীক্ষা, যেরকম ম্যামোগ্রাম, কারণ 35-এর মধ্যে আমাদের দেশের মেয়েদের বাচ্চা কাচ্চা হয়ে যায়, বুকে দুধ খায়, অনেকে নানি হয়ে যায়, তাদের ব্রেস্টের ডেন্সিটি থাকে না। সুতরাং ম্যামোগ্রাম একটা খুব ভালো একটা টুল, যেটা ওয়ার্ল্ডের 26টা দেশে স্ক্রিনিং টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। খোদ ইংল্যান্ডে আমরা ম্যামোগ্রাফিক স্ক্রিনিংয়ের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের মৃত্যু ঝুঁকি 30 ভাগ কমিয়েছি এই গত 30 বছরে, এবং বাংলাদেশে এটা সম্ভব। এবং সেটা সম্ভব হতে হলে হাত দিয়ে স্ক্রিনিং করে আসলে খুব একটা লাভ হচ্ছে না। আপনি যদি সত্যি সত্যি প্রাথমিক পর্যায়ে ক্যান্সারটা নির্ণয় করতে চান, সেটা অবশ্যই ম্যামোগ্রাফিক স্ক্রিনিংয়ের মাধ্যমে, এবং সেটা বিলাতে যেরকম 47 বছর বয়স থেকে করলে তো আমাদের 35 থেকে 47-এর বড় একটা অংশকে আমরা মিস করে গেলাম, তারা আমাদের কাছে আসার আগেই মারা যাবে। তাহলে আমাদের কিন্তু স্ক্রিনিংটা হওয়া উচিত 35 বছর থেকে বছরে একবার বা 2 বছরে হলে একবার করে ম্যামোগ্রাম করা, যাদের কোনো সিমটম থাকা লাগবে না, কোনো চাকা হওয়া লাগবে না, কোনো ব্যথা, নিপল দিয়ে পানি পড়া, জাস্ট দুটো ক্রাইটেরিয়া, ফিমেল অ্যান্ড 35 বয়স। এই দুটো ক্রাইটেরিয়া হলেই আমাদের ফ্যামিলির সবাইকে এনকারেজ করা উচিত বছরে বা 2 বছরে একবার হলেও ম্যামোগ্রাম করা। রুটিন চেক আপের মধ্যে এটা পড়ে। জি।